প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। তোমাদের সাথে আছে আমি রোজানা বিলাজামান। অ্যান্ড টু মেক আওয়ার ডে ইন্টারেস্টিং আমাদের সাথে আছে শিক্ষক এবং প্রকৌশলী অন্তর খান। ভাইয়া, কেমন আছো তুমি? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। ভাইয়া, আমি এসেই দেখলাম তুমি অনেকগুলো ম্যাগনিফাইং গ্লাস নিয়ে এসেছো। এগুলো দিয়ে আজকে আমরা কি এক্সপেরিমেন্ট করে দেখব? আমরা আজকে দেখব আসলে এই ম্যাগনিফিকেশন দিয়ে আমরা কি কি করতে পারি এবং এটা যে আমাদের সায়েন্সকে কতটুকু আসলে অ্যাডভান্স করেছে। তো প্রথমে আমরা যে দেখতে পাচ্ছি এই যে আমার কাছে একটা ছোট্ট ম্যাগনিফাইং গ্লাস আছে। তো এটা দিয়ে আসলে কি হয়? তো আমার কাছে ছোট ছোট এরকম অনেক কিছু নিয়ে এসেছি আমি দেখার জন্য। তো প্রথমে আমি যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে একটা খবরের কাগজ। ঠিক আছে, একটা ছোট পিস আমি কেটে নিয়েছি। তো এখানে ছোট ছোট লেখা দেখা যাচ্ছে। তো আমাদের যখন দেখতে সমস্যা হয় তখন আমরা কি করি, একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি। এই যে তুমি ধরো, এটা দিয়ে দেখার চেষ্টা করো। এই যে দেখো এখানে ছোট ছোট লেখাগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা যখন আরেকটু বড় একটা লেন্স দিয়ে দেখি, এই যে এটা আরো হচ্ছে বড় শক্তিশালী লেন্স, এটা দিয়ে দেখলে আরো দূর থেকে আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু বড় বড় দেখা যাচ্ছে, তাই না? এই যে আমি যদি এইভাবে ধরি, তুমি যে এই কাগজটা ধরতে পারো, তাহলে আমরা বন্ধুদেরকেও দেখাতে পারবো। এই যে দেখো, দেখা যাচ্ছে যে আমাদের যে ছবিগুলো ছিল সেটা বেশ বড় করে দেখা যাচ্ছে, কিন্তু আমার কিন্তু আবার এখানে ফোকাসও করতে হচ্ছে। এই যে সামনে আনলে তখন ফোকাস হচ্ছে, আবার দূরে নিয়ে গেলে কি হচ্ছে, ডিফোকাস হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। তার মানে একটা নির্দিষ্ট ফোকাসে এই ছবিটা একটু বড় করে এবং পরিষ্কার করে দেখা যাচ্ছে। তাহলে এই লেন্সটা আসলে কাজ করে কিভাবে? এই যে আমরা যে বলি ম্যাগনিফাইং লেন্স, এটা কিন্তু এক ধরনের লেন্স, তাই না? তার মানে এটা একটা কাচের তৈরি এমন একটা শেপ যেটা আমার আলোটাকে এমনভাবে বাঁকাবে যে জন্য আমার কাছে মনে হবে যে ছবিটা যতটুকু না ছিল তার থেকে বড় হয়ে গিয়েছে। তার মানে এই যে আমরা চোখে আসলে দেখি কিভাবে, যে আলো এসে পড়লো এটার উপর, তারপর সেই আলোটা যখন ছড়িয়ে আমাদের চোখে আসবে তখন কিন্তু আমরা আমাদের চোখে পড়লে সেটার সেই ইমেজটা আমাদের চোখে তৈরি হয়। তার মানে আমরা যদি ছোট একটা জায়গা থেকে আলো আসলে সেটা যদি বড় করে ছড়িয়ে আমাদের চোখে ফেলতে পারি, তাহলে ছবিটাও বড় হয়ে দেখা যাবে, ছোট একটা জায়গার ছবি বড় হয়ে দেখা যাবে। এক্স্যাক্টলি সেই কাজটাই কিন্তু এই লেন্সে করা হচ্ছে। এই লেন্সের ভিতর আমাদের যেই আলোর রশ্মিগুলো আসে সেটা হচ্ছে আমরা যখন ফোকাস করে ধরি তখন ছোট্ট একটা জায়গার ছবিটাকে বড় করে সে আমার চোখে এনে ফেলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তো সেটার জন্য একে ফোকাস করতে হয়। এই যে দেখো এখানে কিন্তু একটা ফোকাস বিন্দুও দেখা যাচ্ছে আমাদের, এই লাইটটা। হ্যাঁ, এই লাইটটা কিন্তু আমাদের এই যে ফোকাসের এরিয়াটা, আমরা যখন এটাকে এইভাবে ধরি তখন হচ্ছে আমাদের এখানে এই ফোকাসিংটা হওয়ার চেষ্টা করে। তো এইটা হচ্ছে আমাদের সিম্পল ম্যাগনিফাইং গ্লাস। এটা দিয়ে খুব অল্প পরিমাণ জুম ইন করা যায়, খুব অল্প করে একটু বড় করে দেখা যায়। কিন্তু আমরা যদি আরো অনেক বেশি বড় করে দেখতে পারতাম তাহলে কি আমরা আসলে আরো কিভাবে কোনো জিনিস গঠন কিরকম, কি কি আছে এর ভিতর, স্ট্রাকচারগুলো আরো ভালো করে দেখতে পারতাম। সেজন্য আজকে আমি একটা ছোট্ট খুব সারপ্রাইজিং জিনিস নিয়ে এসেছি। তুমি যখন বলেছিলে আরো বড় করে দেখা যাবে, আমি ভেবেছিলাম এটার চাইতে বড় সাইজের হবে গ্লাসটা, কিন্তু এটা খুবই মিনি একটা জিনিস। এটা হচ্ছে একটা মিনি মাইক্রোস্কোপ এবং এটা খুবই ইজিলি অ্যাভেলেবল, অনলাইনে কিনতে পাওয়া যায় মাত্র এরকম ধরো যে তোমার 700-800 টাকা এরকম। এটার ভিতরে এইরকম অনেকগুলো লেন্স আছে এবং এই অনেকগুলো লেন্স থাকার কারণে এটা কিন্তু অনেক বেশি জুম করতে পারে এবং এটা দিয়ে আমরা আমাদের মোবাইল ফোন ব্যবহার করে দেখতে পাবো। তা আমি এটা আমার মোবাইল ফোনে অ্যাটাচ করে নিচ্ছি, ঠিক আছে, আর এটা লাইটটাকে অন করে নিচ্ছি। এখন আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে ছোট ছোট বস্তু আসলে এটা দিয়ে কিভাবে দেখা যায়। ঠিক আছে, তো এই যে এখানে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ছোট্ট করে একটা ফোকাস এরিয়াটা দেখা যাচ্ছে, তবে ভালো বোঝা যাচ্ছে না কারণ এটা হচ্ছে খুবই ছোট ফোকাস এরিয়াতে এবং খুবই কাছের ফোকাসে কাজ করে, খুবই শ্যালো ফোকাস। হ্যাঁ, তো আমরা দেখি এখান থেকে তুমি ভিতর থেকে এই ফোমটা নাও। ওকে, তো এটা হচ্ছে আমাদের আসলে বাসাবাড়িতে স্ক্রাবিং এর যে ফোম সেইটা। তো এইটার ভিতরে আমরা জানি যে ভিতরে ছোট ছোট ফাইবারস আছে, কিন্তু সেটা খুব ভালো করে দেখা যায় না। তো আমরা যখন এইটাতে এইভাবে জুম করে ধরবো, এই যে দেখো ছোট ছোট ফাইবারগুলো কিন্তু এখন খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আমরা চাইলে আরো জুম করে দেখতে পারি। এই যে দেখো এখানে এখন এই ফাইবারগুলো আসলে যে এক একটা এখন মোটা মোটা দড়ির মতো মনে হচ্ছে একেবারে। তো এই ফাইবারগুলোই কিন্তু প্লাস্টিকের তৈরি এবং এ কারণেই কিন্তু ময়লাতে যখন আমরা এটা কি করি, স্ক্রাব করার চেষ্টা করি, তখন হচ্ছে খুব ইজিলি এই ফাইবারগুলোর মধ্যে আটকে যায়, আটকে গিয়ে এগুলা কিন্তু উঠে যায়। এই যে আমরা যদি স্টেবল করে ধরি, দেখো এরকম হাজার হাজার ফাইবার এগুলো একসাথে আছে এবং এগুলো একসাথে জটলা পাকিয়েই কিন্তু এই ফোমটা তৈরি করেছে। অথচ এইভাবে দেখলে, চোখে দেখলে কিন্তু জাস্ট মনে হয় ফোম।
তো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। খুব ইন্টারেস্টিং। এখন আমরা যদি আবার এই খবরের কাগজটাকে এবার ভালো করে জুম করে দেখি, তাহলে হাই জুম করলে কি দেখা যাবে এখানে? এই যে এইখানে এখন কথাগুলো দেখা যাচ্ছে খুব ইজিলি, লেটারগুলো খুব ইজিলি দেখা যাচ্ছে। আমরা এইদিকে ধরি, এই যে দেখো এই কাগজের মধ্যে আমাদের যে ফাইবারগুলো আছে সেগুলোও সামান্য সামান্য দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে যে উঁচু নিচু পাহাড়ের মতো। আসলে কাগজ যদিও আমরা জানি যে ফ্ল্যাট, কিন্তু আসলে যে কাগজও অনেক উঁচু নিচু এবং এটাও যে আসলে ছোট 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 ফাইবার দিয়ে তৈরি, সেই জিনিসগুলোও কিন্তু আমরা এরকম মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাচ্ছি। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে কালার প্রিন্টিং কিভাবে কাজ করে সেটাও কিন্তু আমরা দেখে ফেললাম। কারণ কাগজের উপরে যখন আমরা রঙিন কোনো ছবি দেখি, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেটা আসলে ছোট ছোট ডট দিয়ে তৈরি। এই যে আমরা যখন একটু জুম আউট করছি খুবই ক্লিয়ারলি, তখন এই ডটগুলো দেখা যাচ্ছে যে ছোট 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 অনেকগুলা বিন্দু দিয়ে আসলে এই কালার প্রিন্টিংটা করা হয়েছে। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। আরেকটা জিনিস আমরা দেখতে পারি সেটা হচ্ছে এই রকম আমরা যে বিভিন্ন রকম কম্পোজিট ম্যাটেরিয়াল সেটা আমরা নিয়ে এসেছি। তো সেইটা হচ্ছে এরকম একটা ফাইবার, ঠিক আছে? এটার মধ্যে আমরা দেখতে চাচ্ছি যে কিরকম ফাইবারগুলো আছে। আমরা কাগজে দেখলাম খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ফাইবার, এইবার যদি এইটাতে দেখি এইখানে হচ্ছে খুবই বড় বড় ফাইবার এবং অনেকটা হানিকম্বের মতো। হ্যাঁ, হানিকম শেপের। এবং এইখানে এই ফাইবারগুলো হচ্ছে বেশ বড় বড়, একেবারে সুতার মতো দেখা যাচ্ছে। বাট এটা কিন্তু আবার ওই ফোমের মতো না, এটা কিন্তু খুব স্ট্রাকচারড এবং সিমেট্রিক্যাল। হ্যাঁ, প্যাটার্ন দেওয়া আছে এবং এই ফাইবারগুলো একত্রে একটা নির্দিষ্ট ডিরেকশনে থাকে, তাহলে এটা প্রপার্টিজও অন্যরকম হবে। তো এই যে আমরা মাইক্রোস্কোপ দিয়ে তাহলে বিভিন্ন রকম ম্যাটেরিয়ালের ইন্টারনাল স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি, তো সেটা দিয়ে আমরা কিন্তু আমাদের সায়েন্সকে অনেক অ্যাডভান্স করেছি। সেটা গেল ম্যাটেরিয়ালের সাইডে। আবার বায়োলজির সাইডেও কিন্তু খুবই মজার মজার আবিষ্কার হয়েছে এবং এটা দিয়ে কিন্তু আমাদের বায়োলজির নলেজটা অনেক এগিয়েছে। তো এখানে আমি স্যাম্পল নিয়ে এসেছি দুইটা মাছি, খুবই ছোট ছোট ক্রিয়েচার। তো এই মাছিগুলো হচ্ছে এখন আমরা জুম ইন করে যদি দেখতে চাই তো সেটা আমরা ধরে দেখি, কারণ আমরা কিন্তু এই মাইক্রোস্কোপের আবিষ্কারের মাধ্যমেই আসলে বায়োলজি কিভাবে কাজ করে সেটার অনেক ধরনের আবিষ্কার আমরা করতে পেরেছি। ছোট ছোট ক্রিয়েচারস এর স্ট্রাকচারস বোঝার জন্য তারা কিভাবে কাজ করে, তাদের ফিজিওলজি কিরকম, সেগুলো কিন্তু সব হচ্ছে এর মাধ্যমে আবিষ্কার করা গিয়েছে। এই যে তুমি দেখতে পাচ্ছ এখন আমরা মাছির মাথাটাকে খুব ক্লোজ করে জুম ইন করে দেখতে পাচ্ছি। আমরা এমনিতে দেখি যে মাছি খুব দ্রুত উড়ে চলে যাচ্ছে, কিন্তু এটার যে আসলে খুবই কমপ্লেক্স শেপ আছে এবং স্ট্রাকচার আছে এবং এর ফিজিওলজিটা কীরকম সেটা কিন্তু আমরা এখন জুম করে দেখতে পাচ্ছি। এবং খুব মজার জিনিস হচ্ছে মাছির চোখ কিন্তু আমাদের চোখের মতো না। এই যে লাল লাল, লাল লাল মাথার দুই পাশে বড় বড় দুইটা বলের মতো দেখতে পাচ্ছ, এগুলা কিন্তু হচ্ছে মাছির কম্পাউন্ড আই এবং এগুলা কিন্তু হচ্ছে অনেক অনেক ছোট 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 চোখ দিয়ে আসলে একত্রে তৈরি। এই যে এরকম মাথাটা এরকম, এরপর পাখাগুলো এরকম, তাই না? পাগুলো এরকম কাটা কাটাওয়ালা, বিশাল বড় দেখতে মনে হচ্ছে এখন। তাহলে এই ধরনের মাইক্রোস্কোপ ব্যবহার করে আমরা কিন্তু বায়োলজিক্যাল স্যাম্পলেরও অনেক ধরনের স্ট্রাকচার জানতে পারছি এবং ইন্টারনাল যে সায়েন্সটা সেটা তাহলে আমাদের ক্ষেত্রে বোঝাটা আরও অনেক সহজ হচ্ছে এবং এটা দিয়ে কিন্তু আমরা নতুন নতুন ডিসকভারি করতে পারছি। তো খুবই সিম্পল একটা জিনিস দিয়ে কিন্তু আমরা শুরু করেছিলাম যে একটা লেন্স। তো এইরকম লেন্সই যখন আমরা এইরকম একাধিক লেন্স নিব এবং একটা স্পেসিফিক স্ট্রাকচারে সাজাবো যাতে খুব ছোট্ট একটা জায়গার আলো অনেক বড় করে দেখা যায়, তাহলেই কিন্তু আমরা অনেক ধরনের আবিষ্কার করতে পারি। তো কেমন লাগলো ভাইয়া? খুবই ইন্টারেস্টিং ছিল। আমাদের সামনে আমি দেখতে পাচ্ছি ফোম সহ ওয়াটার আছে, নরমাল ওয়াটার আছে। আমরা কি এক্সপেরিমেন্ট করব? আমরা এখন যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে সারফেস টেনশন নিয়ে খেলা। তো এখানে আমি কিছু হচ্ছে লিকুইড সাবান গুলে নিয়েছি। সাবান জাতীয় কিছুতে কি হয়, বাবলস ফুলানো যায়, ফু দিলে এরকম বাবল ক্রিয়েট হয়, তাই না? তো এই যে বাবলগুলো এগুলো কিন্তু স্টেবল, এই যে এখানে থেকে যাচ্ছে, আবার আমি যখন আঙ্গুল দিয়ে টাচ করছি ফেটে যাচ্ছে। তার মানে এই যেই বাবলগুলো এর ভিতরে যেই বাতাসটা ছিল সেটাকে সে ট্র্যাপ করে ধরে রেখেছে এবং এর যেই গোল শেপটা হয়ে আছে এটা কিন্তু সারফেস টেনশনের কারণে, তাই না? তো এখানে আমি যদি একটু সোপ ওয়াটার নিয়ে নেই, এই যে পুরো সারফেসটাতে নিয়ে নিলাম, তো এখন আমি এখানে যেই কাজটা করার চেষ্টা করব সেটা হচ্ছে এই সারফেস টেনশনের একটা ডেমো দেখাবো, খুবই মজার ডেমো। তো আমি এখানে একটা শেপ তৈরি করে নিয়েছি, বেশ ইন্টারেস্টিং একটা শেপ। দেখা যাচ্ছে যে এখানে একটা মেটালের বার আছে এবং সেটার সাথে সুতা বাঁধা আছে, ঠিক আছে? এই যে একটা সুতা বাঁধা হচ্ছে ধরার জন্য, আর আরেকটা ইন্টারেস্টিং শেপের সুতা, অলমোস্ট একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মতো লাগছে দেখতে এরকম। তো এইরকম ভাবে আমি একটা সুতা বেঁধে নিয়েছি। এটা দিয়ে আসলে কি করব দেখা যাক। আমি এটাকে আসলে ডুবিয়ে নিব, এই যে এই সারফেস ডুবিয়ে নিলাম।
সোপ ওয়াটার দিয়ে নেই আমি এখানে, তাহলে ভালো করে পুরোটা সাবমার্জ করা যাবে। ওকে, এখন তাহলে কি হবে, এই যে আমাদের যে সোপ ওয়াটারটা, এটা এখানে একটা সারফেসে ফিল্ম তৈরি করবে। আচ্ছা, তো এই যে সুতাটা, এটা কিন্তু এমনিতে ঝুলে থাকার কথা। আমি যখন এই ফিল্ম সহ এই সুতোটাকে তুলে ফেললাম, এটা কিন্তু লাফ দিয়ে উপরে উঠে গেল, একটা ইউ শেপ হয়ে গেল। আবার এটা যদি টান দেই, এরকম নেমে যাচ্ছে, আবার লাফ দিয়ে উঠে যাচ্ছে। ট্রাই করে দেখো, করতে পারবো? হ্যাঁ, ট্রাই করে দেখো তুমি, এটা টান দিয়ে। ওকে, এই যে সারফেসটা নেমে যাচ্ছে, আবার ফেটে গেল, পপ হয়ে গেল। আবার ট্রাই করি। ওকে, এই যে তুমি এবার আবার ট্রাই করে দেখো, এটাকে পুরোটাকে ডুবাতে হবে। ডুবানোর পর এই যে একটা স্ক্রিনের মতো, হ্যাঁ, এবং এটা যে আসলে টান দিচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? তুমি এটাকে টান দিয়ে ছেড়ে দিচ্ছ, ইলাস্টিক একটা কাজ করছে, ইলাস্টিকের মতো। যতবারই টান দিয়ে ছেড়ে দিচ্ছ, আবার উপরে চলে যাচ্ছে। একদম নিচে আনলে এটা, ও না, এবার পপ হয়নি। এবার আবার ছেড়ে দাও, লাফ দিয়ে উপরে উঠে যাচ্ছে। তাহলে এটা কি পুরো ইলাস্টিকের মতো কাজ করছে না? তাহলে এই যে ইলাস্টিকের মতো যে বিহেভ করছে, সেটাকে আমাদের বলা হচ্ছে সারফেস টেনশন। আচ্ছা, কারণ টেনশন মানে কি? টান। তো এই যে সারফেস টেনশনটা, এই ওয়াটারের সারফেসে আমাদের একটা টান কাজ করছে, যেই কারণে এই যে সুতোর কিন্তু অবশ্যই ওজন আছে, সেই সুতোটাকে কিন্তু টান দিয়ে সে তুলে ফেলছে। তো এই সারফেস টেনশনটা কি কারণে হয় আসলে? এই যে আমাদের ওয়াটারের যে একটা ফিল্ম তৈরি হয়েছে, এই ফিল্মের মধ্যে কি পানির মলিকুলগুলো আছে, সাথে কিছু সোপ মলিকুল আছে। তো এই সোপ মলিকুলটা মেইনলি যে কাজটা করে, সেটা হচ্ছে যে শুকিয়ে যাওয়ার থেকে প্রিভেন্ট করে, ঠিক আছে? এবং এই সাথে যেই ওয়াটারের ফিল্মটা ছিল, এই ওয়াটারের মলিকুলগুলো কি একে অপরকে আকর্ষণ করে, তাই না? কারণ কি আমরা জানি যে এদের মধ্যে হাইড্রোজেন বন্ডস আছে, এরা একে অপরকে আকর্ষণ করার চেষ্টা করে। তো এই যে আকর্ষণ, এই আকর্ষণটা কি ম্যাগনেটের মতো কাজ করে। তাহলে এই যে আমাদের ম্যাগনেটগুলা, এই ম্যাগনেটগুলা কি একটা আরেকটাকে টানার চেষ্টা করবে, এবং এই যে টেনে ধরলো, টেনে ধরার কারণে কি পুরোটা আসলে একটা স্প্রিং এর মতো কাজ করবে। এই জন্য কিন্তু এই যে আমরা নিচে নামালে এটা আবার উপরে উঠে যাচ্ছে। টান দিয়ে যখন একে ধরছি, তখন কিন্তু সে কি করছে, সে নিজেকে সবসময় কি স্প্রিং কি করবে, সবচেয়ে বেশি গুটিয়ে থাকার চেষ্টা করে। আবার যখন একে ছেড়ে দেই, তখন সে আগের স্পেসে চলে যাওয়ার চেষ্টা করে। তো এই যে একটা আরেকটা মলিকুলকে আকর্ষণ করছে, এটাই কিন্তু আমাদের সারফেস টেনশন। আরেকটা ডেমো আমরা চাইলে দেখতে পারি, সেটা হচ্ছে এরকম কাপের মধ্যে, ঠিক আছে? তো সেটা দেখার আগে আমি ছোট আরেকটা পার্ট দেখিয়ে নিব, এটারই একটা পার্ট, যে এই সারফেস টেনশনটা যখন আমরা রিমুভ করে ফেলতে চাই, তখন কি হয়, ঠিক আছে? তো সেটার জন্য আমরা আবার কিছু ক্লিন ওয়াটার নিয়ে নিচ্ছি, এবং এটা হচ্ছে একটা ক্লিন প্লেট। এই দুটোর মধ্যে কোনোটাতেই কিন্তু কোনো সাবান নেই, ঠিক আছে? তো এই প্লেটের মধ্যে আমরা পানিটা একটু দিয়ে নিলাম। এরপরে এখন আমরা যেটা করব, পরিষ্কার কিছু সুতো নিব এবং নিয়ে এটাকে একটা সার্কেল ক্রিয়েট করার চেষ্টা করব। তো এতটুকু ছোট করে একটা সার্কেল করতে গেলে এতটুকু হয়তো আমাদের লাগবে। তো আমরা যেটা করব, এখানে একটা ছোট একটা সার্কেল ক্রিয়েট করার জন্য আমরা একটা গিট দিয়ে নিলাম। ওকে, তো এটা যখন আমি স্ট্রেটেন করে দিচ্ছি, এটা দেখা যাচ্ছে যে এভাবেই থাকে, লম্বা হয়ে আছে। কিন্তু আমি যখন এর মাঝে একটু সাবান দিয়ে নিব, ঠিক আছে? আমি যে এখানে আর একটু সোপ নিয়ে এসেছি, এটার মাঝখানে দিব আমরা। হ্যাঁ, যখন এর মাঝে একটু সাবান দিয়ে দিব, তখন খেয়াল করে দেখো কি হয়। এই যে আমি যখন এর মাঝে সাবান দিচ্ছি, এটা জিনিসটা অটোমেটিক্যালি মুভ করছে, সাথে সাথে কিন্তু সার্কেল শেপ হয়ে গেল, তাই না? এই যে মাঝে যখন আমি সাবান দিচ্ছি, শেপটা সার্কেল হয়ে যাচ্ছে। যদিও লম্বা ছিল শেপটা, কিন্তু এখন সার্কুলার হয়ে গেল। আচ্ছা, এইটা হওয়ার কারণটা কি? এটার কারণ হচ্ছে এই সাবানটা দেওয়ার জন্য আমাদের এই যে সার্কেলের ভিতরে যেই পানির মলিকুলগুলো ছিল, সেখানে কিন্তু সারফেস টেনশনটা কমে যাচ্ছে, ঠিক আছে? আর বাইরে যেই পার্টটা ছিল, সেখানে তখনও সাবানটা ছড়িয়ে যায়নি, সেখানে এই কারণে সারফেস টেনশনটা বেশি ছিল। এই কারণে হচ্ছে, মানে বেশি বলতে কি, আগের যেটা ছিল সেটাই, আর ভিতরে যখন সাবান দেওয়া হয়েছে, সারফেস টেনশনটা কমে গিয়েছে। কমার কারণে কিন্তু এই সুতোটাকে বাইরের থেকে টান দিচ্ছে, এই কারণে এটা একটা সার্কুলার শেপ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এটার একটা একটু ডিফারেন্ট ডেমো। লাস্টলি আমরা যেটা দেখব, সেটা হচ্ছে খুবই মজার একটা এক্সপেরিমেন্ট। তো সেটা আমরা এরকম একটা কাপ নিয়ে, এটার মধ্যে আমরা একেবারে কানায় কানায় ভরে পানি নিয়ে নিব, ঠিক আছে? তো আমি এখানে পানি দিয়ে নিলাম কাপের উপরে, এবং এখানে এখন আমি একটা কয়েনকে ব্যালেন্স করার চেষ্টা করব। ওকে, এই যে দেখতেই পাচ্ছ যে কয়েনটা কিন্তু সম্পূর্ণভাবে কাপের বাইরে, কিন্তু তারপরও ভেসে আছে।
এর কারণ কি আসলে এই কার্ডটাকে এই যে পানির যে সারফেস টেনশন এটা আসলে শক্ত করে টান দিয়ে ধরে রেখেছে। এখন যদি আমি এই সারফেস টেনশনটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করি, দেখি কি হয়। আর একটু সাবান দিতে হবে মনে হচ্ছে, আমরা আর একটু সোপ নিয়ে নেই। এই যে এটাতে যখন ফ্র্যাজাইল হয়ে যাচ্ছে স্ট্রাকচারটা, এখন অলমোস্ট পড়ে যাচ্ছে এই পড়ে গিয়েছে। যখন সাবান পুরোটা ছড়িয়ে গেল, একবার কি আকর্ষণটা কমে গেল, ইন বিটুইন মলিকুলগুলোর ভিতরে সাবানের সারফেসটা চলে আসলো এবং সাথে সাথে আকর্ষণ হারিয়ে সে পড়ে গেল। তো এইটা হচ্ছে আমাদের এই সারফেস টেনশন, যে আসলে এটা একটা ফোর্স এবং এটা কি করে, যে কোনো লিকুইডের সারফেসে কাজ করে। এবং এটা দিয়ে আমরা কিন্তু বিভিন্ন রকম এক্সপেরিমেন্টও করতে পারি এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনাল ফিল্ডেও এর কিন্তু অনেক কাজ রয়েছে। তো কেমন লাগলো এক্সপেরিমেন্ট? ভাই আমার কাছে খুবই ভালো লেগেছে এবং সারফেস টেনশন খুবই এক্সপেরিমেন্ট করার মতো একটা জিনিস। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ভাই আমাদের সামনে একটা কোন আছে, ইটস রিমাইন্ডিং মি অফ আইসক্রিম, বাট আমরা কি এক্সপেরিমেন্ট করব? আমরা আসলে কাজ করব এখন স্ট্যান্ডিং ওয়েভ নিয়ে। তো মনে হতে পারে যে নিয়ে আসলাম বাঁশি, কিন্তু বলতেছি স্ট্যান্ডিং ওয়েভ। এটা আসলে কি? আমরা জানি যে এরকম নরমাল বাঁশিতে কি হয়, ফু দিলে শব্দ হয়, তাই না? তো এর ভিতরে দুটো কাজ হচ্ছে আসলে। নাম্বার 1 হচ্ছে আমরা যখন ফু দিচ্ছি এই বাতাসটা এই যে কাটা সারফেসটা এর উপর দিয়ে প্রবাহিত হয়। আচ্ছা, এই প্রবাহিত হওয়ার কারণে দেখা যায় যে এটার ভিতরে একটা চেম্বার আছে, তো এর ভিতরে একটা স্ট্যান্ডিং ওয়েভের তৈরি হয়। বাট সাথে আবার দেখা যায় যে ভিতরে তুমি যদি দেখো ছোট্ট একটা ছোট্ট পার্টও দেওয়া আছে, ছোট একটা টুকরো। এটা যে কোনো কিছু টুকরো হতে পারে, খুব লাইট ম্যাটেরিয়ালের হতে হবে। তো সেটা দেওয়ার কারণে আবার এই যে ফু দিলে এরকম বারবার এটা যখন রোল হতে থাকে তখন সেই স্ট্যান্ডিং ওয়েভে বা ডিসরাপশন ক্রিয়েট হয়। এই কারণে হচ্ছে এই ধরনের হুইসেলে সাউন্ড তৈরি হয়। বাট মূল যে জিনিসটা, আমরা যদি ওই রোলিং পার্টটা না থাকতো তাহলে হচ্ছে সাউন্ড হতো কিন্তু একরকম বাঁশির মতো, ঠিক আছে? তো এটা হচ্ছে এক ধরনের স্ট্যান্ডিং ওয়েভ। তো স্ট্যান্ডিং ওয়েভ জিনিসটা তাহলে কি সেটা আগে বলি। আমাদের যখন এই বাতাস প্রবাহিত হচ্ছে এটার উপর দিয়ে, তখন এর ভিতরে আসলে আমরা জানি যে বাতাস হচ্ছে এক ধরনের ওয়েভ, মানে বাতাসের সাউন্ডটা হচ্ছে এক ধরনের ওয়েভ। এই বাতাসের মধ্যে এই ওয়েভটা হচ্ছে কি করতে থাকে, প্রোপাগেট করে। কিন্তু যখন এরকম একটা ক্লোজড এরিয়ার ভিতরে সে আটকে যায়, তখন অনেক সময় তার শেপটা যদি এক্স্যাক্টলি পারফেক্ট হয় এবং এই গ্যাপটা যদি তার সাথে মেলানো থাকে, তাহলে সেই শব্দটা কিন্তু এর ভিতরেই থেমে থাকে। থেমে থাকে বলতে আসলে একটা ওয়েভের উপর আরেকটা ওয়েভ সুপার ইম্পোজ হয়। আচ্ছা, হয়ে তখন এখানে সে একটা স্থির তরঙ্গের উৎপন্ন করে। তো এটাকে ইংলিশে বলা হয় স্ট্যান্ডিং ওয়েভ। এটা হচ্ছে সুপার ইম্পোজের জন্য মনে হয় যে তরঙ্গটা এখানেই দাঁড়িয়ে আছে এবং এটা একটার উপর আরেকটা ওয়েভ আসার কারণে এখানে হচ্ছে অনেক হাই সাউন্ড ফ্রিকোয়েন্সি তৈরি হয়, ঠিক আছে? মানে হাই ইন্টেন্সিটির সাউন্ডটা তৈরি হয়। এজন্য কিন্তু বাঁশি হচ্ছে এইরকম স্পেশাল শেপের দেখা যায়। যে কোনো ধরনের বাঁশি তুমি খেয়াল করবে এরকম স্লিট কাটা থাকে অথবা স্পেসিফিক কোনো রেজোনেন্ট চেম্বার থাকে সেটার ভিতরে, ঠিক আছে? তো এই জন্য আমাদের বাঁশি হচ্ছে এইরকম সাউন্ড হয়। অনেক মানে ছোট্ট একটা জিনিস মনে হয় যে কতইবার শব্দ হবে, কিন্তু অনেক জোরে শব্দ হতে পারে। যে একটা ইনভিজিবল ফেনোমেনার জন্য আমরা কিন্তু একটা সাউন্ড ফিল করতে পারছি, খুবই হাই ভলিউম। এটা হচ্ছে মূল বিষয়। কারণ আমরা যদি এটা না দিয়ে কি করতাম, ফু দিলেই যদি সাউন্ড হতো, পাইপের ভিতরে ফু দিলে কিন্তু হচ্ছে না, কারণ এখানে আসলে কোনো রেজোনেন্স তৈরি হওয়ার মতো ক্লোজড চেম্বার নেই। সেম জিনিসটাই যদি, সেম পাইপটাই আমি যদি পানির মধ্যে দিয়ে নেই, আচ্ছা, এই যে আবার ফু দিলে ঠিকই শব্দ হচ্ছে, একটা আওয়াজ হচ্ছে। এটাতেই কিন্তু আমাদের এরকম স্থির তরঙ্গ তৈরি হতে পারবে। তা আমি যদি এখন এটাকে চেঞ্জ করি, ঠিক আছে, এই পানির সারফেসটা তাহলে কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে কি যে উপরে নিচে যদি উঠাই তাহলে এটার ভিতরে আমাদের যেই এরিয়াটা আছে, মানে যেই টোটাল ভলিউমটা, সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে দেখি সাউন্ডের কোনো চেঞ্জ হয় কিনা। তার মানে একে যখন উপর নিচে যখন উঠাচ্ছি আমাদের কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু বাঁশিতে আমরা যখন আসলে বাঁশিতে কি দেখা যায় যে অনেকগুলো ছিদ্র করা আছে, এক একটা ছিদ্রে যখন আঙ্গুল দিয়ে ধরি আমরা কিন্তু আসলে সেটারই টোটাল ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে ফেলছি। টোটাল যে রেজোনেন্ট এরিয়াটা আছে সারফেসটা এবং ভলিউমটা সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এজন্যই কিন্তু আমাদের বাঁশিতে বিভিন্ন রকম সুর তৈরি করা যাচ্ছে। একই প্রিন্সিপাল, বাট এটা হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে দেখালাম যে পানি দিয়ে টোটাল ভলিউমটা চেঞ্জ করে।
ঠিক আছে, তো ফাইনালি তাহলে আমরা এই কোন শেপেরটা দেখাতে চাচ্ছি, যে এই কোন শেপে আসলে কি হচ্ছে, আইসক্রিমের মতো দেখতে হলেও আনফরচুনেটলি এটার মাথাটা কিন্তু বন্ধ, হাইলাইট অফ দ্য ডে। ঠিক আছে, তার মানে এটাও কিন্তু একটা রেজোনেন্ট চেম্বার। ওকে, তো এইটা এর ভিতরে কিন্তু নড়াচড়ার কিচ্ছু নেই, দেখতে পারো, জাস্ট এই শেপটা, লাইটওয়েট ম্যাটেরিয়ালটাও নেই, পুরোটা জাস্ট একটা প্লাস্টিকের শেপ, এরকম একটা কনিক্যাল শেপ, মাথাটা কাটা এবং এদিকে বন্ধ করা। ওকে, এখন যদি এটাতে ফু দেই তাহলে কি হবে, নিশ্চয়ই শব্দ তৈরি হবে, শব্দ তো দেখি হওয়ার কি রকম, কথা, খুবই কানে লাগার মতো, খুবই লাউড একটা শব্দ হচ্ছে। এবং এইটা দেখে মনে হয় না, মনে হয় ছোট্ট একটা জিনিস প্লাস্টিকের, ফু দিলে কি হবে, ওই যে পাইপটার মতো হয়তো শব্দ হবে, কিন্তু অনেক 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 বেশি লাউড। তো এইরকম লাউড সাউন্ড হওয়ার কারণ হচ্ছে এটার এই স্পেসিফিক শেপটা। এটাও একই ধরনের রেজোনেন্স চেম্বার, ভিতরে কি হবে, ফু দিলে এই বাতাসের ওয়েভগুলো আমাদের যখন কি করবে, ভাইব্রেট করা শুরু করবে, তখন একটা সাউন্ড ক্রিয়েট হবে। কিন্তু এটার এই যে মাথাটা ছোট এবং পিছনের দিকে বড় হওয়ার কারণে খুবই হাই ফ্রিকোয়েন্সি একটা ওয়েভ তৈরি হবে এবং অনেক লাউড হবে, কারণ সেটা এই স্পেসিফিক শেপের ভিতরে রেজোনেন্স তৈরি করবে। তো এইরকম করে আমরা কিন্তু বিভিন্ন রকম স্পেসিফিক শেপ দিয়ে বিভিন্ন ফ্রিকোয়েন্সি এবং অনেক লাউডনেসের শব্দ তৈরি করতে পারি, এবং সেটা সবই কিন্তু থ্যাঙ্কস টু হচ্ছে আমাদের এরকম স্ট্যান্ডিং ওয়েভ। বা আমরা যদি এটার ভিতর পানি দিয়ে নিই তাহলে কি আমরা একটু এক্সপেরিমেন্ট করতে পারবো? হ্যাঁ, দেখতে পারি। আমরা এর ভিতরে যদি পানি দিয়ে নিতে পারি তাহলে যেটা হবে, আমাদের ইন্টারনাল যেই ভলিউমটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে বন্ধুরা বাসায় এরকম কি করতে পারে, অনেক কিছু দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারে। এটা যদিও প্লাস্টিকের তৈরি, বাট আমরা যদি দেখা গেল যে কাগজ দিয়ে তৈরি করে নিতে পারি, যে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, এরকম ওয়াটারপ্রুফ করে নিয়ে দেন আমরা সেটাতে ভলিউম চেঞ্জ করে করে দেখতে পারি কি ধরনের ফ্রিকোয়েন্সির চেঞ্জ হয় বা লাউডনেসের চেঞ্জ হতে পারে। তাহলে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। এবং মিউজিকের মধ্যে যে আসলে ফিজিক্স এন্ড সায়েন্স এন্ড देयर ইজ এভরিথিং, অবশ্যই ইটস সো ইনক্রেডিবল। ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আজকে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। তোমাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা তাহলে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা কিন্তু আজকে সায়েন্সের অনেকগুলো সেক্টরই কভার করার ট্রাই করেছি। আশা করি আমার মতো তোমাদের অনেক ভালো লেগেছে। টিল দেন, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নেক্সট এপিসোডে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ।